আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। মালিক, আমার পরিবার খুব সংকটে আছে। যদি আমাকে আমার বেতন থেকে সামান্য কিছু টাকা দেন তবে আমার সহ আমার পরিবারের জন্য খুব ভালো হয়, আমরা খুব বেশি উপকৃত হতাম। একজন অসহায় ছেলে কথাগুলো এক নিঃশ্বাসে বলল তার মালিককে। কথাগুলো শুনে মালিক রাগান্বিত হয়ে বলতে শুরু করলো, শুধু টাকা টাকা করে আমার মাথাটা মনে হয় একেবারে খেয়ে ফেলবি। কয়েকদিন আগেই তো ঠিক এরকম কথা বলে 2000 টাকা নিয়েছিল, আবার এসেছিস টাকা চাইতে। মালিক সত্যি বলছি, আমার পরিবার খুব সংকটে আছে, খাওয়ার মতো বাড়িতে কিছুই নেই। প্লিজ মালিক, সামান্য কিছু টাকা দেন। এসব ন্যাকা কথাবার্তা আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার কাছে এখন টাকা নেই, যা ভাগ এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। কথাগুলো বলে মালিক আমার ঘাড় ছটকিয়ে চলে গেল। আমি চোখের পানি মুছে মনের ভিতর অনেকগুলো অপ্রসিত কষ্টে জমে রেখে নিজের কাজে মন বসাতে লাগলাম। চলুন এবার কষ্ট মিশ্রিত ছেলেটার পরিচয় দেওয়া যাক। আমি নয়ন আলী নাইম, যার সাথে এতক্ষণ কথা বললাম। তিনি হলেন একজন বড় লোক, তার অনেকগুলো জমি জায়গা ও ক্ষেত লাগানো জমি আছে। আমি তার ক্ষেতে কাজ করি। মা আর ছোটো বোন নিয়ে আমাদের সংসার। বাবা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, আমি কাজের পাশাপাশি টুকটাক লেখাপড়াও করি। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। মালিককে বলে আমার বাসার দিকে যেতে লাগলাম। তখনই পিছন থেকে কাকি মানে মালিকের স্ত্রী ডাক দিল। এই নয়ন শোনো। সামনে তাকিয়ে দেখি কাকি। ওনার কাছে গিয়ে বললাম, কিছু বলবেন কাকি? এই নে, এখানে 2000 টাকা আছে। সকালে তোমাদের সব কথা আমি শুনেছিলাম। ধন্যবাদ কাকি, আমার এত বড় সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এখন থেকে কোনো কিছু লাগলে আমার কাছে আসবে, তোমার মালিকের কাছে যাবে না। এই সময় ওনার মাথা গরম আছে, কারণ ওনার ব্যবসায় লোকসান হয়েছে। ঠিক আছে। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে মাকে বলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে আমার রুমে গেলাম। আমার পিছন পিছন মাও আমার কাছে এসে বলতে লাগলো, বাবা নয়ন, বাসা ভাড়ার টাকাটা জোগাড় করতে পেরেছো? এই নাও 2000 টাকা। ভাড়া তো 3000 টাকা। আপাতত 2000 টাকা দিয়ে বলবে, আর 1000 টাকা কিছুদিন পর দেব। ঠিক আছে। এই বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল। তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকে দেখি আমার ক্লাসমেট মামুন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে ওই দিক থেকে বলতে লাগলো, নয়ন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো, তোমার? ভালোই। কলেজে এখন খুব ইম্পর্টেন্ট ক্লাস চলছে, সাথে স্যার ইম্পর্টেন্ট নোটস তো দিয়েছে। কাল থেকে কলেজে আয়। জানিস তো আমার পরিবারের কথা, আমি যদি কাজ না করে ক্লাস করি তবে আমার পরিবারের কি হবে? আমার কাজের ভিত্তিতেই তো আমাদের সংসার চলে। জানি রে। একটা কাজ কর, ইম্পর্ট্যান্ট নোটগুলো সংগ্রহ করে আমার জন্য রাখিস, আমি তোর কাছে গিয়ে নিয়ে আসবো। ওকে। ভাই। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দৌড় পড়িয়ে বিছানা থেকে উঠে রুমের বাল্বটা জ্বালিয়ে আমার ফোনটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগলাম, কারণ চিৎকারটা ঠিক আমার জানালার অপাশ থেকে এসেছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমি চমকে উঠি, কারণ বাইরে একটা মেয়ে ও কয়েকটা ছেলের দস্তাদস্তি চলছে। পরক্রমে ছেলেগুলো মেয়েটার পেটে চুরি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখা মাত্রই আমি একটা চিৎকার দিয়ে বাইরে যেতে লাগলাম। আমার বাসা 3 তলায়, তাই নিচে নামতে নামতে অনেক দেরি হয়ে যায়। ছেলেগুলো পালিয়ে যায়, সাথে খুন হওয়া মেয়েটার কাছে অনেক লোকের ভিড় হয়। আমার নিচের তলার লোকসহ আশেপাশের ফ্ল্যাটের লোকগুলো খুন হওয়া মেয়েটার চারপাশ ঘিরে ধরে রয়েছে। আমি ভিড় ঠেলে লাশটার একদম কাছে গেলাম। লাশের সারা শরীরের রক্ত আর দস্তাদস্তির দাগ ফুটে উঠছে। মেয়েটাকে আমরা কেউ চিনি না বা কখনো দেখিনি।
ইতিমধ্যে পুলিশ এসে লাশটাকে পর্যবেক্ষণ করে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর সাংবাদিকরা এসে মিথ্যা খবর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বার্থে লাইক ফলোয়ারের জন্য প্রকাশ করতেছে। আমি ওখানে আরও বেশ কিছুক্ষণ থেকে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেছি। পরক্ষণই মনে হলো কাল রাতের ঘটনা। পুলিশ